ইরানের সঙ্গে চলমান উত্তেজনার কারণে মধ্যপ্রাচ্যে দ্রুত সামরিক শক্তি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। প্রায় 4 সপ্তাহ আগে শুরু হওয়া অপারেশন এপিক ফিউরির পর এখন পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যা ইরাক যুদ্ধের পর এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সৈন্য মোতায়েন। একই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, তেহরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ওয়াশিংটন, যদিও ইরান তা অস্বীকার করেছে। এই সংঘাতের শুরু 28 ফেব্রুয়ারি, যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক স্থাপনাগুলোর উপর বিমান হামলা চালায়। এরপর মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হামলা করা হয়েছে ইরানের 9,000-এরও বেশি লক্ষ্যবস্তুতে। এসব লক্ষ্যবস্তুর মধ্যে ছিল ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGCর ঘাঁটি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্থাপনা, ড্রোন কারখানা, নৌঘাঁটি এবং সর্বোচ্চ নেতা আলী খামেনির সঙ্গে সম্পর্কিত স্থান। এছাড়া যুক্তরাষ্ট্রের দাবি 140টিরও বেশি ইরানি জাহাজ ধ্বংস করা হয়েছে। ইরানও এর জবাবে প্রতিদিনই ইসরায়েল, উপসাগরীয় দেশ ও মার্কিন ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। একই সঙ্গে হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দিয়েছে ইরান, যা দিয়ে বিশ্বের প্রায় 20% তেল পরিবহন করা হয়। ফলে এই প্রণালী এখন পুরো সংঘাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত জায়গা হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র স্থল, নৌ ও আকাশ 3 দিক থেকেই শক্তি বাড়াচ্ছে। USS আব্রাহাম লিঙ্কনের নেতৃত্বে একটি বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ ইতোমধ্যেই সক্রিয়। তবে আরেকটি বড় রণতরী USS জেরাল্ড আর ফোর্ড ভূমধ্য সাগরে থাকলেও সেটি এখন মেরামতের জন্য সাময়িকভাবে নিষ্ক্রিয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ নতুন পদক্ষেপ হল স্থলবাহিনী পাঠানো। পেন্টাগন ইতোমধ্যে 82তম এয়ারবোর্ন ডিভিশনের প্রায় 2000 প্যারাট্রুপারকে মধ্যপ্রাচ্যে পাঠিয়েছে। এই ইউনিট খুব দ্রুত বিশ্বের যে কোনো জায়গায় মোতায়েন হতে পারে এবং বিমান থেকে প্যারাশুট দিয়ে নেমে গুরুত্বপূর্ণ এলাকা দখলে দক্ষ। এর পাশাপাশি সমুদ্রপথে 2টি বড় মেরিন বাহিনী পাঠানো হয়েছে। প্রথমটি হল USS ত্রিপলিকে কেন্দ্র করে গঠিত একটি উভচর আক্রমণকারী দল, যার সঙ্গে রয়েছে 31তম মেরিন এক্সপেডিশনারি ইউনিট। 2200 মেরিন ও নাবিক নিয়ে গঠিত এই দলটি জাপান থেকে যাত্রা শুরু করে ইতোমধ্যে ভারত মহাসাগরের দিকে পৌঁছেছে এবং খুব শিগগিরই যুদ্ধক্ষেত্রে প্রবেশ করবে। এই জাহাজটি এক ধরনের হালকা বিমানবাহী রণতরীর মতো কাজ করতে পারে এবং এতে F-35B যুদ্ধ বিমান মোতায়েন করা যায়। দ্বিতীয় দলটি হল USS বক্সারকে কেন্দ্র করে গঠিত আরেকটি উভচর বাহিনী, যার সঙ্গে রয়েছে 11তম মেরিন এক্সপেডিশনারি ইউনিট। এটি ক্যালিফোর্নিয়া থেকে যাত্রা শুরু করেছে এবং এপ্রিলের মাঝামাঝি সময়ের আগে যুদ্ধক্ষেত্রে পৌঁছাবে না। এই দলটিতেও প্রায় 2200 মেরিন রয়েছে এবং এটি অতীতে উপসাগরীয় অঞ্চলে একাধিক যুদ্ধে অংশ নিয়েছে। এই 3 বাহিনী একত্রে যুক্তরাষ্ট্রকে সরবরাহ করছে প্রায় 7000 সৈন্য। তবে বিশেষজ্ঞরা বলছেন, বড় ধরনের স্থলযুদ্ধের জন্য এটি যথেষ্ট নয়। 2003 সালে ইরাক আক্রমণে যুক্তরাষ্ট্রের প্রায় 1,60,000 সৈন্য মোতায়েন হয়েছিল। বর্তমানে এই বাহিনী যে কোনো ছোট এবং সীমিত অভিযানের জন্য প্রস্তুত। বিশেষজ্ঞদের মতে, এই বাহিনী মূলত দ্রুত ও নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক অভিযানের জন্য ব্যবহার করা হতে পারে, যেমন হরমুজ প্রণালী খুলে দেওয়া, ইরানের উপকূলে হুমকি কমানো এবং খার্ক দ্বীপে গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র দখল করা ইত্যাদি। খার্ক দ্বীপ থেকে ইরানের প্রায় 90% তেল রপ্তানি হয়, তাই ইরানের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে ইরানের পারমাণবিক স্থাপনা সরাসরি দখল করা খুব কঠিন। বড় ও দীর্ঘমেয়াদী স্থলবাহিনী ছাড়া এটি সম্ভব নয়। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইঙ্গিত দিয়েছেন, প্রয়োজনে ইরানের ভেতরে গিয়ে পারমাণবিক উপাদান নিরাপদ করার চেষ্টা হতে পারে, যদিও এই ধরনের কোনো অভিযানের আনুষ্ঠানিক অনুমোদন এখনো দেওয়া হয়নি। এদিকে ইরান যুদ্ধ নিরসনে সামরিক উত্তেজনার পাশাপাশি কূটনৈতিক তৎপরতাও চলছে। ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্র ও ইরান 15 দফা আলোচনায় অগ্রগতি করেছে, কিন্তু ইরান বলছে তারা সরাসরি কোনো আলোচনায় নেই, বরং কিছু বন্ধু প্রতিম দেশের মাধ্যমে বার্তা আদান প্রদান হচ্ছে। এই কূটনৈতিক প্রচেষ্টায় পাকিস্তানও গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার চেষ্টা করছে। দেশটির সেনাপ্রধান আসিম মুনির ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে যোগাযোগ করেছেন। পাকিস্তান প্রস্তাব দিয়েছে, 2 পক্ষ রাজি হলে তারা আলোচনার মধ্যস্থতা করতে প্রস্তুত।
সব মিলিয়ে এখন পরিস্থিতি এমন এক পর্যায়ে যেখানে একদিকে দ্রুত সামরিক শক্তি বাড়ানো হচ্ছে, অন্যদিকে চেষ্টা চলছে সমানভাবে কূটনৈতিক সমাধানেরও। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এই ভারসাম্য খুবই নাজুক। সামান্য ভুল সিদ্ধান্ত বড় সংঘাত সৃষ্টি করতে পারে, যার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে নয়, পড়বে সারা বিশ্বে।